বহু বছর পুরনো এক রহস্যময় মূর্তি পুজো করে ছেলেটি নিজের অমঙ্গল নিজেই ডেকে আনে। মূর্তিতে কী এমন রহস্য লুকিয়ে আছে সেটিই জানবো। কথা বলছিলাম কিছুদিন আগে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ভোগ ওয়েব সিরিজটির কথা। সিরিজটিতে অভিনয় করেছেন আমার প্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তা চলুন আজকের গল্প শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি সন্দীপ, আপনারা দেখছেন এসজি এক্সপ্লেন। গল্প শুরুতেই সুবেশ নামে একটি ছেলেকে দেখানো হয়। সুবেশের একটি দোকান আছে। সে খুঁজে খুঁজে পুরনো এন্টিন জিনিসপত্র বিক্রি করে। সে একজন ব্যবসায়ী। সুবেশ তার কর্মচারী রতনকে বলে, আজ আমার শরীরটা ভালো না, আমি চলে যাচ্ছি, তুমি কাজকর্ম সেরে দোকানটা বন্ধ করে দিও। রতন তখন দোকানে জিনিসপত্র গোছগাছ করতে থাকে। আর এই দোকানেই রয়েছে সেই রহস্যময় দেবী মূর্তি। রতন তখন দোকান বন্ধ করতে যাবে, ঠিক সেই সময় রতন বুঝতে পারে দোকানে কেউ একটা আছে। আর তখনই সেই মূর্তিটা এক মানুষের রূপ ধরে রতনকে বলে, আমার খিদে পেয়েছে, আমায় খেতে দে। আর রতন তখন ভয়ে চিৎকার করে ওঠে। তারপর পরের সিনে অতীন নামে একটি ছেলেকে দেখতে পাই। অতীন একটি কোম্পানিতে চাকরি করে। আর অতীনের অফিসের বস অতীনকে ডেকে পাঠায়। তারপর অতীনের প্রমোশন হয়। অতীন যে অফিসের টিমে কাজ করত সেই টিমের লিডার বানিয়ে দেয়। আর অতীন তখন খুব খুশি হয়। তারপর অতীন তার বন্ধু সুবেশের কাছে আসে। সুবেশ তখন দোকানের গোছগাছ করছিল। অতীন সুবেশকে বাইরে ক্লাবে যেতে বলে। সুবেশ বলে, আজ আমাকে ছেড়ে দে, দোকানে বহুত কাজ আছে। আর এদিকে রতন কিছু না বলে ছেড়ে চলে গিয়েছে। দেখে মনে হলো ভূত দেখেছে। অতীন তখন সুবেশকে জানায়, আমার প্রমোশন হয়েছে, তাই ভাবলাম সেলিব্রেট করব। প্রমোশনের কথা শুনে সুবেশ খুব খুশি হয়। আর অতীনের সাথে ক্লাবে যেতে রাজি হয়। সুবেশ অতীনকে বলে, তুই দাঁড়া, আমি চেঞ্জ করে আসছি। অতীন তখন দোকানটা একটু ঘুরে ফিরে দেখে। আর তখনই অতীনের একটি মূর্তি চোখে পড়ে। অতীন সুবেশকে বলে, এটা কোন দেবীর মূর্তি? হাতে বীণা আছে, আর এক হাতে খড়গ, আবার মাথার খুলিও আছে। অতীন সুবেশকে জিজ্ঞেস করে এমন মূর্তি সে কোথা থেকে পেয়েছে। সুবেশ জানায় একটি অনেক দিনের পুরনো বাড়ি বিক্রি হচ্ছিল। আর সেই বাড়ির পুরনো জিনিসপত্র কিনতে যায় সুবেশ। আসলে এই বাড়ির লোকজন অনেক আগেই মারা গিয়েছে। তাদের বংশের শুধু একটি মেয়ে বেঁচে আছে, সেও বিদেশে চলে যাচ্ছে। তারপর ওই বাড়ির এক পুরোহিত এসে ওই দেবী মূর্তিটা সুবেশকে নিতে বলে। কিন্তু সুবেশের সব জিনিসপত্র কেনার পরে ওই মূর্তিটা কেনার তার বাজেটের মধ্যে হয় না। সুবেশ পুরোহিতকে জানায়, এই মূর্তিটা কেনার আর আমার বাজেট নেই। কিন্তু পুরোহিত মশাই ওই দেবী মূর্তিটা তাকে ফ্রিতে নিতে বলে। আর বলে, এর জন্য কোনো পয়সা দিতে হবে না, আপনি এটা নিয়ে যান। আর সুবেশ মূর্তিটা নিয়ে চলে আসে। এইসব কথা শুনে অতীন দেবী মূর্তিটার দাম জিজ্ঞেস করে। আসলে সুবেশের দেবী মূর্তিটার খুব পছন্দ হয়। সুবেশ বলে, এই মূর্তিটার দাম আমিও জানি না। অতীনের দেবী মূর্তিটা পছন্দ হয়, সুবেশ সেটা বুঝতে পারে। সুবেশ মূর্তিটা অতীনকে নিতে বলে। অতীন প্রথমে রাজি না হলেও অবশেষে সে মূর্তিটা নিয়ে নেয়। তারপর অতীন আর সুবেশ ক্লাবে আসে। অতীন ড্রিঙ্ক করে মেয়েদের সাথে ডান্স করে। তারপর অতীনের হঠাৎ মনে হয় তার আশেপাশে কেউ নেই, অতীন একা। তখনই একজন বলে ওঠে, আমায় খেতে দে, আমার খিদে পেয়েছে। তারপর সব কিছু আগের মতো হয়ে যায়। অতীনের ঘোর কেটে যায়। তারপর অতীন বাড়ি এসে ওই দেবী মূর্তিটাকে টেবিলে রেখে তারপর ভালো করে দেখতে থাকে। আর তখনই পুষ্পদি চলে আসে। অতীনের বাবা মা অনেকদিন আগে মারা গিয়েছে। তারপর থেকে এই পুষ্পদি অতীনকে নিজের ছেলের মতো আগলে রাখে। তারপর পুষ্পদি অতীনকে একটু বকাঝকা করে, কারণ পুষ্পদি বুঝতে পেরেছে অতীন আজকেও ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছে। তারপর অতীন ওই দেবী মূর্তিটা পুষ্পদিকে দেখায়। পুষ্পদি দেখে বলে, এটা দেখতে অদ্ভুত তো। আর বলে, এটার নতুন কি, রোজই তো কিছু না কিছু কিনছিস। তারপর অতীনকে পুষ্পদি খেতে দেয়। খাওয়ার সময় অতীনকে পুষ্প বলে, এই আংটিটা তোর মা আমাকে দিয়ে বলে গেছেন যেন তোর খেয়াল রাখি। কিন্তু অতীন এসব কথা আগেও শুনেছে, তাই অতীন একটু বিরক্তি বোধ করে। পুষ্প বলে, আমি যখন থাকবো না তখন বুঝবি। এই বলে পুষ্পদি চলে যায়। খাওয়ার পর অতীন রাতে শোয়ার সময় একটা অদ্ভুত স্বপ্ন দেখে ওই দেবী মূর্তি অতীনকে বলে, আমার খুব খিদে পেয়েছে অতীন। আর তখনই অতীনের ঘুম ভেঙে যায়। অতীন তখন জল খেতে যায়, তখন দেখে জলের বোতলে রক্ত। অতীন তখন খুব ভয় পেয়ে যায়। আর অতীনের গ্লাসটা নিচে পড়ে যায়। তারপর অতীনের মা অতীনের স্বপ্নে এসে বলে, আমার খুব খিদে পেয়েছে অতীন, দেবীকে খেতে দে, তাহলে আমিও খেতে পাবো। অতীনের মাকে দেখে অতীন অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। আর তখনই অতীনের ঘুম ভেঙে যায়। পরের দিন সকালে অতীন ঘুম থেকে উঠে কালকে রাতের ঘটনা মনে করে। রাতের অতীন মেঝেতে রক্ত দেখেছিল, কিন্তু সকালে কোনো কিছু দেখতে পায় না। তারপর অতীন স্নান করে তার বাবা মায়ের ছবিতে ফুলের মালা পরিয়ে দেয়। আর দেবী মূর্তিটাকে তার মায়ের ছবির নিচে রেখে দেয়। আর অতীন দেবী মূর্তিটাকে ফুল দেয়। পুজোর ব্যাপারে অতীনের কোনো আগ্রহ ছিল না। সে নিজের মতো করে দেবী মূর্তিটাকে পুজো করে। কিন্তু অতীন চলে যাওয়ার পর দেবী মূর্তিকে দেওয়া ফুলগুলো নিচে পড়ে যায়। তারপর অতীনের কাকু অতীনের বাড়িতে আসে। ওনার নাম হচ্ছে ভবেশ।
উনি অতীনের বাবার বন্ধু ছিলেন, অতীনকে নিজের ছেলের মতো ভালোবাসে। তারপর পুষ্প ভবেশকে বলে অতীন দিন দিন বদলে যাচ্ছে, ড্রিঙ্ক করে বাড়ি ফেরে, আমি মানা করলে কোনো কথা শুনে না, আপনি বললে ও নিশ্চয় শুনবে। তখন অতীন চলে আসে, আর অতীন সেই দেবী মূর্তিটাকে দেখানোর জন্য ভবেশকে নিজের ঘরে নিয়ে আসে। ভবেশ মূর্তিটা দেখে একটু অবাক হয়ে যায়, কারণ এর আগে ভবেশ কোনোদিন এরকম মূর্তি দেখেনি। ভবেশ বলে এটা কোনো তান্ত্রিক দেবীর মূর্তি হবে। অতীন বলে এটা তো কোনো হিন্দু ধর্মের মূর্তি বলে মনে হয় না। ভবেশ বলে বৌদ্ধ ধর্মে তন্ত্রবিদ্যার প্রভাব আছে, মূর্তিটার দিকে তাকিয়ে দেখো, একটা তীব্র তীব্র ভাব আছে। বহুকাল আগে বৌদ্ধ ধর্মে তন্ত্রবিদ্যার প্রভাব ছিল, তাই যদি হয় তাহলে এই মূর্তিটার বয়স প্রায় 700-800 বছর পুরনো হবে। তারপর ভবেশ অতীনকে এই মূর্তিটার দাম জিজ্ঞেস করে। অতীন বলে আমি এখনও টাকা পয়সা কিছুই দিইনি, আমার এক বন্ধুর কাছ থেকে এটা আমি নিয়ে এসেছি, সে কোথা থেকে এটা ফ্রিতেই পেয়েছে। তারপর অতীন মেঝেতে পড়ে থাকা ফুলগুলো মূর্তির পায়ের কাছে রাখে। এটা দেখে ভবেশ বলে এটা কি করছো? প্রত্যেক দেবদেবীর পুজোর কিছু নিয়ম আছে, তার বাইরে গেলে তোমার ক্ষতি হতে পারে। অতীন ব্যাপারটা তার জেঠুকে সিরিয়াসলি নিতে মানা করে। ভবেশ বলে আমি বরং কালী মন্দিরের পুরোহিতকে ডেকে এনে দেবো, এই দেবী মূর্তি কীভাবে পুজো করতে হয় উনি তোমাকে বলে দেবে। তারপর ভবেশ চলে যায়, আর অতীন অফিসে চলে যায়। অফিসে অতীন লাঞ্চের আগে একটু ওয়াশরুমে গেলে অতীন একটি মহিলাকে দেখতে পায়। অতীন বলে এটা জেন্টস ওয়াশরুম, কিন্তু অতীন সেখানে কাউকে দেখতে পায় না। তারপর অতীন ওয়াশরুমে কার রক্তমাখা পায়ের ছাপ দেখতে পায়। তারপর অতীন অনেকটা ভয় পেয়ে যায়, তার কিছুক্ষণের মধ্যে রক্তমাখা পায়ের ছাপ অদৃশ্য হয়ে যায়। তারপর অতীন লাঞ্চের খাবার খাবার সময় অতীনকে কেউ বলছে অতীন আমার খিদে পেয়েছে। অতীন কালকে রাতের ঘটনা মনে করে। অতীনের মা কাল স্বপ্নে এসে বলেছিল দেবীকে খেতে দিলে তার মায়েরও খাওয়া হবে। এইসব চিন্তা করতে করতে অতীন অনেকটা ঘোরের মধ্যে চলে যায়। এমনকি বাড়ি এসে রাতে খাবার সময় ওই একই চিন্তাভাবনা অতীনের মনে ঘুরে বেড়ায়। তারপর অতীন খাবার ছেড়ে উঠে একটা আপেল কেটে দেবী মূর্তিটাকে ভোগ দেয়। তারপর অতীনের মনটা শান্ত হয়। তারপর অতীন খাবার খেতে বসে। এইসব কাণ্ড দেখে পুষ্প দিয়ে একটু অবাক হয়ে যায়। তারপর অতীন রাতে আবারও স্বপ্নে দেবী মূর্তিটাকে দেখতে পায়, আর দেবী মূর্তিটাকে অতীন মা বলে ডাকে। আর দেবী মূর্তিটা বলে আমাকে যখন ডেকে এনেছিস তাহলে আমাকে খেতে দে, আমার এই মহাখিদা কে মিটাবে অতীন। তারপর অতীনের ঘুম ভেঙে যায়, আর তখন সকাল হয়ে গেছে। তারপর অতীন দেখতে যায় দেবী ভোগ গ্রহণ করেছেন কিনা, কিন্তু দেখে দেবী ভোগ গ্রহণ করেনি। এইভাবে প্রত্যেক দিন দেবীকে ভোগ দেয় অতীন, কিন্তু কোনো দিন দেবী ভোগ গ্রহণ করে না। তারপর অতীন একটু চিন্তায় পড়ে যায়। তারপর পুষ্প অতীনকে একদিন মনমরা হয়ে বসে থাকতে দেখে। অতীনের কী হয়েছে পুষ্প জানতে চায়। অতীন বলে মায়ের কথা খুব মনে পড়ছে। পুষ্প বলে যে গেছে সে তো আর ফিরে আসবে না, মন খারাপ করিস না, মা নেই তো কী হয়েছে, আমি তো আছি। তারপর মাঝরাতে একদিন পুজোর ঘণ্টা শুনে পুষ্পর ঘুম ভেঙে যায়। তারপর পুষ্প খুঁজতে খুঁজতে অতীনকে একটা ঘরে দেখে। অতীন এক মনে দেবীর আরাধনায় মগ্ন। অতীন ওই দেবী মূর্তিটা আলাদা একটা ঘরে নিয়ে এসে পুজো করে, আর এই ঘরটাকে একটা মন্দির বানিয়ে নেয়। পুষ্প অনেকটা চিন্তায় পড়ে যায়, পুষ্প কী করবে বুঝতে পারে না। তারপর কিছুদিন পরে অতীনের কাকু ভবেশ অতীনের বাড়িতে আসে, আর সঙ্গে কালী মন্দিরের পুরোহিত মশাইকেও নিয়ে আসে। ভবেশ তখন অতীনের খোঁজ করে। পুষ্প বলে অতীন দিন দিন বদলে যাচ্ছে। ভবেশ বলে কি হয়েছে অতীনের? পুষ্প তখন ভবেশ ও পুরোহিত মশাইকে অতীনের ঠাকুর ঘরে নিয়ে যায়। ভবেশ গিয়ে দেখে অতীন এক মনে দেবীর আরাধনায় মগ্ন হয়ে থাকে। ভবেশ বলে এসব কি হচ্ছে অতীন? অতীন বলে কাকু আসুন, মায়ের দর্শন করে যান। ভবেশ তখন বলে তোমাকে আমি অনেকদিন ধরে চিনি, পুজোর প্রতি এত ভক্তি দেখিনি। অতীন বলে মা আমার স্বপ্নে আসে, মা আমার সাথে কথা বলে। ভবেশ বলে কিছুদিন স্বপ্ন দেখে কি এমন হলো তোমার? তখনই পুরোহিত মশাই অতীনকে এইভাবে পুজো করতে মানা করে। পুরোহিত মশাই বলে এইভাবে বিধিরীতি না জেনে পুজো করাটা ঠিক না, ওটা কোন দেবী আমরা কেউ জানি না। অতীন বলে মা তো মাতৃশক্তির অংশ, মা কি তার সন্তানের কোনো ক্ষতি করতে পারে? আমি নিজের মতো করে মাকে পুজো করব। তখন পুরোহিত মশাই অতীনকে বোঝাতে যায়, কিন্তু অতীন রেগে গিয়ে বলে মা আমার স্বপ্নে আসে পুরোহিত মশাই, মা আমার ভালো চান, মা আমার সেবা যত্ন নেয়, মা আমার মাথা নিজের কোলে রেখে হাত বুলিয়ে দেয়, আর এটা মা ছেলের ব্যাপার, আপনি এর মধ্যে আসবেন না। তখন পুরোহিত মশাইয়ের হাতটা শক্ত করে ধরে অতীন। ভবেশ আর পুষ্প অতীনের হাত থেকে পুরোহিতের হাতটা ছাড়িয়ে দেয়, আর সেখান থেকে চলে যায়। তারপর অতীন আবার পুজোয় মন দেয়। তার পরের দিন অতীনের অফিসে একটা অ্যাওয়ার্ড ফাংশনের অনুষ্ঠান হয়, কিন্তু অতীন আগের মতো আর নেই। তারপর অতীনের নাম অ্যাওয়ার্ড নেওয়ার জন্য ঘোষণা করে। অতীন কারোর সাথে কোনো কথা না বলে চুপচাপ অ্যাওয়ার্ড নিয়ে নিজের জায়গায় বসে পড়ে। তারপর অতীনের কলিগ অতীনকে ড্রিঙ্ক করতে বলে,
কিন্তু অতীন জানায় সে এইসব ছেড়ে দিয়েছে। তারপর অতীন বাড়ি চলে যেতে চায়। তারপর অতীনের কলিগ অতীনের জন্য ডিনারটা প্যাক করে দিতে বলে। তারপরে অতীন বাড়ি যেতে যেতে রাস্তায় একটি মেয়ে অতীনের গাড়ির সামনে চলে আসে, কিন্তু অতীন কোনো রকম পাশ কাটিয়ে মেয়েটিকে বাঁচিয়ে নেয়। তারপর অতীন গাড়ি থেকে নেমে মেয়েটিকে একটু বকাঝকা করে। মেয়েটি তখন মাপ চায় আর বলে, আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দেবে? অতীন তখন গাড়ি থেকে খাবার বের করে মেয়েটিকে দেয়। মেয়েটি তখন খাবারটি খায়। অতীন জিজ্ঞেস করে, তুমি এত রাতে রাস্তায় কি করছো? মেয়েটি জানায় তার কেউ নেই, তার স্বামী মারা গেছে। মেয়েটি বলে, তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো দাদাবাবু। মেয়েটি অতীনের পা ধরে কান্না করে। অবশেষে অতীন মেয়েটিকে নিয়ে যেতে বাধ্য হয়। তারপর অতীন মেয়েটিকে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে পুষ্প মেয়েটিকে দেখে অনেকটা রেগে যায়। অতীনকে বলে, মেয়েটির নামটাম না জেনে তুই বাড়িতে নিয়ে চলে এলি? অতীন বলে, মেয়েটির স্বামী মারা গেছে, ওর কেউ নেই, একটা মেয়েকে রাস্তায় কি করে ফেলে আসি বলো তো? পুষ্প বলে, থানায় নিয়ে যাবি, পুলিশ ওর ব্যবস্থা করবে। অতীন বলে, আমার মায়ের পুজোর সময় হয়ে যাচ্ছে, এখন কথা বলার সময় নেই, যা হবার কালকে দেখা যাবে। তারপর পুষ্প মেয়েটিকে উপরে একটি চিলেকোঠায় থাকতে দেয়। পুষ্প মেয়েটিকে নাম জিজ্ঞেস করে। মেয়েটি জানায় তার নাম দামড়ি। এদিকে অতীন তার মায়ের পুজোয় বসে। তারপর রাতে কারেন্ট চলে যায়, চারিদিক পুরো অন্ধকার। পুষ্প মোমবাতি জ্বালিয়ে পেছন ফিরে দেখে দামড়ি দাঁড়িয়ে আছে, তার মুখে রক্তমাখা। পুষ্প এমন ভয়ানক চেহারা দেখে ভয়ে আতঙ্ক হয়ে যায়। পরের দিন সকালে ভবেশ আসে, সাথে পুলিশও আসে, কারণ পুষ্পকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ জানতে চায় পুষ্প বাড়িতে কতদিন ধরে আছে। ভবেশ জানায় প্রায় 10-15 বছর হবে। অতীনের মা যখন মারা যায় তারপর থেকেই পুষ্প অতীনের দেখাশোনা করত। পুলিশ বলে, এত বছর ধরে আছে, হঠাৎ বাড়ি ছেড়ে চলে গেল। এদিকে অতীন একদম চুপচাপ হয়ে যায়। তারপর পুলিশ পুরো বাড়িটা সার্চ করতে চায়। পুলিশ সার্চ করতে গেলে উপরে সিঁড়িতে দামড়িকে দেখতে পায়। পুলিশ বলে, মেয়েটিকে? ভবেশ তখন কোনো কিছুই বলে না। তারপর অতীনের মায়ের পুজোর ঘরে সার্চ করতে গেলে অতীন বলে, ওটা মায়ের ঘর, ওই ঘরে যাবেন না। পুলিশটি তখন ওই ঘরে ঢোকে না। পুলিশটি বলে, 2-3 দিনের মধ্যে যদি বাড়ি ফিরে না আসে তাহলে ব্যাপারটা আবার যাচাই করা হবে। তাই বলে পুলিশ সেখান থেকে চলে যায়। আজকের ভিডিও এটুকুই। সিরিজের বাকি এপিসোডগুলো পরের ভিডিওতে খুব শীঘ্রই আসছে। ততক্ষণ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।